যে ফাঁদ ইরানের জন্য পেতেছিল ইসরায়েল, সেই ফাঁদে নিজেই আটকে যাচ্ছেন নেতানিয়াহু। দক্ষিণ লেবাননের মাটিতে বিস্ফোরণে ইসরায়েলি সেনার মৃত্যু, একের পর এক গুরুতর আহত, আর একই সময়ে মোসাদের অন্দরমহলে বরখাস্তের ঝড়। ইরানের ক্ষমতার কাঠামো বদলে দেওয়ার যে গোপন নীল নকশা নিয়ে এগিয়েছিল ইসরায়েল, সেটি এখন ভেস্তে যাওয়ার মুখে বলে দাবি করা হচ্ছে। তার উপর ইরানের কথিত মোসাদ এজেন্টদের আটক ও স্বীকারোক্তির ভিডিও প্রকাশের দাবি। সব মিলিয়ে প্রশ্ন একটাই, ট্রাম্প যদি যুদ্ধের মাঠ থেকে সরে দাঁড়ান, তাহলে ইরান ও প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে কি একাই টিকে থাকতে পারবে নেতানিয়াহুর ইসরায়েল? মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, জানিয়ে বিশ্ব রাজনীতিতে চলছে তীব্র আলোচনা। প্রতিনিয়ত নাটকীয় মোড় নিচ্ছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা। আপাতত সংঘাত থেমে থাকলেও যে কোনো সময় নতুন করে জ্বলে উঠতে পারে যুদ্ধের আগুন। ইরান যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হুমকি চললেও আপাতত স্থায়ী সমাধানের কূটনৈতিক পথকে জোর দিচ্ছে দুই দেশ। ইরানে নতুন করে হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্রকেও চাপ দিচ্ছে উপসাগরীয় দেশগুলো। মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে সাম্প্রতিক সামরিক সংঘাতের পর আঞ্চলিক পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। যুদ্ধ থেমে গেলেও উত্তেজনা রয়ে গেছে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল, উপসাগরীয় নিরাপত্তা, ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক এবং আরব দেশগুলোর কৌশলগত অবস্থান নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। এমন গুমট পরিস্থিতির মধ্যেই 3 দিনের জরুরি সফরে সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী বহুল আলোচিত হরমুজ প্রণালী 60 দিনের জন্য বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত করতে একটি খসড়া চুক্তিতে সম্মত হয়েছে ইরান ও ওমান। চূড়ান্ত অনুমোদনের জন্য প্রস্তাবটি এখন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলে রয়েছে। চুক্তির খসড়া অনুযায়ী প্রণালীতে প্রবেশের সময় ইরানের উপকূলীয় পথ এবং বের হওয়ার সময় ওমানের কাছের পথ ব্যবহার করবে পণ্যবাহী জাহাজ। এই চলাচলের জন্য কোনো বাড়তি মাশুল নেওয়া হবে না। এই উদ্যোগ সফল হলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি স্মারকের সংশ্লিষ্ট ধারাগুলো সচল হতে পারে। উত্তর পশ্চিম ইরানের একটি গোপন ও সুরক্ষিত এলাকা থেকে উদ্ধার হওয়া মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খাইবের সেখানের ধ্বংসাবশেষ ঘিরে আন্তর্জাতিক সামরিক মহলে রীতিমতো শোরগোল পড়ে গেছে। এই ধ্বংসাবশেষগুলোর চুলচেরা বিশ্লেষণ করে যে তথ্য বেরিয়ে এসেছে তা বিশ্ববাসীকে নতুন রোমাঞ্চকর বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে। ইয়েমেনের ইরানপন্থী হুতি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান প্রদেশে 4 বছর বয়সী এক শিশু সহ অন্তত 11 জন বেসামরিক নাগরিক আহত হয়েছে। এই ঘটনার পরপরই সৌদি সরকার সতর্কবার্তা জারি করে জানিয়েছে, হুতি ও ইরান সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলো শিগগিরই দেশটিতে সমন্বিত ও বড় ধরনের হামলা চালাতে পারে। আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটি ব্রেকিং নিউজে আপনাকে স্বাগতম। দেশ ও প্রবাস থেকে যে বা যারা আজকের এই তথ্যবহুল আলোচনা সমৃদ্ধ ভিডিওটিতে ক্লিক করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে এমন কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরবো যা আপনারা শুনলে বা দেখলে অবাক হয়ে যাবেন। আপনাদের গা শিউরে উঠবে, চোখ কপালে উঠতে বাধ্য হবে। তো বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলুন পুরো ভিডিওটি দেখে আসি। মুসলিম রাষ্ট্রগুলো নিয়ে কি নেটো জোট তৈরি হচ্ছে? আজ সৌদি আরবের জেদ্দা শহরে সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান এই 3টি রাষ্ট্র নেটোর 5 নম্বর আর্টিকেলের আদলে একটি গুরুত্বপূর্ণ চুক্তি সম্পাদন করতে চলেছে। ইতিমধ্যেই তুরস্ক থেকে উড়ে এসেছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং গতকালই পাকিস্তান থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, ফিল্ড মার্শাল আসিম মুনির এবং পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার তারা পৌঁছে গিয়েছিলেন সৌদি আরবে। গতকাল উমরা হজের মধ্য দিয়ে তারা আজকের এই পবিত্র চুক্তি স্বাক্ষর করতে চলেছে 3টি রাষ্ট্র এক জায়গায় হয়ে। তাই ইতিমধ্যেই গোটা পৃথিবীতে সাড়া পড়ে গেছে এই খবরকে ঘিরে যে মুসলিম নেটো তৈরি হতে যাচ্ছে। সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান এই 3 রাষ্ট্র মিলে এবং খুব অল্প সময়ের মধ্যেই মিশর এবং কাতার তারাও যুক্ত হবার সম্ভাবনা প্রবল এবং ইতিপূর্বেই পাকিস্তান এবং কুয়েত তারাও এক প্রস্থ আলোচনা করেই রেখেছে। সুতরাং ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে আজ 3টি রাষ্ট্র চুক্তি সম্পাদন করলেও খুব অল্প সময়ের মধ্যে একাধিক মুসলিম রাষ্ট্র এই জোটে যুক্ত হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইরানকে বাদ দিয়ে মুসলিম নেটো কি আদৌ সম্ভব গড়ে তোলা, নাকি ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য, ইরানের বিরুদ্ধে লড়াই করবার জন্য এই মুসলিম রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ করছে তার স্বার্থ সিদ্ধি করবার জন্য? আবার অনেকেই মনে করছেন যে মুসলিম রাষ্ট্রগুলো এই মুহূর্তে ঐক্যবদ্ধ হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে। ইসরায়েল সাম্প্রতিক সময়ে এতবার বেড়েছে, গাজা ভূমিতে গণহত্যা চালাচ্ছে, আবার আল আকসা মসজিদকে এবার কবজা করতে চলেছে। সুতরাং এই মুহূর্তে মুসলিম রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধ হওয়া অত্যন্ত জরুরি, যাতে তারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। তাহলে কি সত্যি সত্যি এই জোট ইসরায়েলের বিরুদ্ধে তৈরি হচ্ছে? চলুন আজকের এই ভিডিওতে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি সত্যি সত্যি কোন লক্ষ্যে এই 3টি রাষ্ট্র অর্থাৎ পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্ক তারা নেটোর আদলে সামরিক চুক্তি সম্পাদন করছে, এবং আদৌ কি এই জোট মুসলিম বিশ্বের কাজে আসবে নাকি মুসলিম বিশ্বের বিপক্ষেই যাবে? চলুন এই সব প্রশ্নের উত্তর আজকে খোঁজার চেষ্টা করি এই নিবেদনে। সকলকে আমি স্বাগত জানাচ্ছি, আপনাদের বন্ধু অধ্যাপক আব্দুল হালিম। চলুন শুরু করি। মুসলিম বিশ্বের রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধ হোক এবং তারা পশ্চিমী রাষ্ট্রগুলো যে ষড়যন্ত্র তার বিরুদ্ধে রুখে দাঁড়াক। ফিলিস্তিনি জনতা
78 বৎসর ধরে রাষ্ট্র হারিয়ে তাদের উপরে ইসরায়েল যে অত্যাচার চালাচ্ছে, যেভাবে আল আকসা মসজিদকে কবজা করে রেখেছে ইসরায়েলি আইডিএফ সেনারা, তার বিরুদ্ধে মুসলিম রাষ্ট্রগুলো রুখে দাঁড়াক। সিরিয়া, কখনো লেবানন, এই রাষ্ট্রগুলোর জমিকে যেভাবে ইসরায়েল প্রতিদিন দখল করে নিচ্ছে এবং আড়াল থেকে আমেরিকা যুক্তরাষ্ট্র যেভাবে মুসলিম বিশ্বকে ধ্বংস করবার ষড়যন্ত্র চালাচ্ছে, তার বিরুদ্ধে মুসলিম রাষ্ট্রগুলো বর্তমানে যেহেতু অর্থনৈতিক দিক থেকে আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী হয়েছে, তাই আজকের দিনে মুসলিম রাষ্ট্রগুলোর ঐক্যবদ্ধ হওয়াটা অত্যন্ত জরুরি। পাকিস্তানের মতো পারমাণবিক শক্তিধর রাষ্ট্র যেহেতু মুসলিম রাষ্ট্রগুলির অন্তর্ভুক্ত, তাই এই পাকিস্তানকে সামনে রেখে সৌদি আরবের মতো ধনকুবের রাষ্ট্রকে সঙ্গে নিয়ে তুরস্কের মতো রাষ্ট্র, যে সত্যি সত্যি পশ্চিমী নেটোর সদস্য, মিশরের মতো রাষ্ট্র যার কাছে বিশাল স্থল সৈন্য বাহিনীর শক্তি রয়েছে, এই সমস্ত রাষ্ট্রগুলো আজকের দিনে ঐক্যবদ্ধভাবে নেটোর মতো সংগঠন গড়ে তুলুক এবং পশ্চিমী রাষ্ট্রগুলোর বিরুদ্ধে একটা অবরোধ অন্তত গড়ে তুলুক, এটাই মুসলিম বিশ্বের সবচাইতে বড় চাওয়া আজকের দিনে। কিন্তু সেই জোট কিন্তু এতদিন ধরে হয়ে উঠছিল না, কারণ নেপথ্যে ছিল আমেরিকা যুক্তরাষ্ট্র। আমেরিকা চিরকাল মুসলিম রাষ্ট্রগুলোকে ডিভাইড অ্যান্ড রুল, তাদেরকে বিভক্ত করে রেখেছে, একের সঙ্গে অপরকে লড়িয়ে রেখেছে, ফলে মুসলিম বিশ্ব কিন্তু চিরকাল বিভক্ত এবং মার খাচ্ছে। আজকে যে নতুন চুক্তি হতে চলেছে সৌদি আরবের জেদ্দা শহরে, যাকে এই মুহূর্তে বিশ্বের অধিকাংশ সাংবাদিক বলছে রেড সি সিটি, লোহিত সাগরের একেবারে তীরে সৌদি আরবের যে জেদ্দা শহর, সেই জেদ্দা শহর থেকে ইয়েমেনের হুথি গ্রুপের যে সদর দপ্তর, তার দূরত্ব কিন্তু খুব বেশি নয়। তাই জেদ্দা শহরে যখন তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরব একটি সামরিক চুক্তি করছে, যে চুক্তির মূল কথা যে পাকিস্তান কিংবা সৌদি আরব কিংবা তুরস্ক, এই তিন রাষ্ট্রের কোনো একটি রাষ্ট্রকে যদি বহিঃশত্রু আক্রমণ করে ধরে নেওয়া হবে, তিনটে দেশের উপরেই আক্রমণ করা হলো এবং এই তিনটে রাষ্ট্র একসঙ্গে তারা সেই আক্রমণকারী রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করবে। তো প্রথম যে প্রশ্ন এই মুহূর্তে তৈরি হচ্ছে তা হলো, এই জোট কি ইরানের বিরুদ্ধে জোট হচ্ছে? কারণ সৌদি আরব এই মুহূর্তে ইরানের দ্বারা আক্রান্ত। সৌদি আরবের যে বিশাল বিশাল তৈল শোধনাগার এবং তেল উৎপাদনকারী যে খনি, সেই খনিগুলো কিন্তু মোটেই নিরাপদ নয় হুথির হাত থেকে। হুথি যেহেতু ইরান দ্বারা পরিচালিত, ইরানের প্রক্সি, তাই হুথির হাত থেকে বাঁচাটা সৌদি আরবের এখন ফোরমোস্ট প্রায়োরিটি। তাই প্রশ্ন উঠতে পারে যে সৌদি আরব এই জোট তৈরি করেছে মূলত আমেরিকার নেতৃত্বে, কারণ আমেরিকা দুবার ইরানের বিরুদ্ধে লড়াই করতে এসে পরাস্ত হয়েছে। তাই আমেরিকা বুঝতে পেরেছে ইরানের সঙ্গে লড়াই করে তার জয়ী হওয়ার সম্ভাবনা কম, তাই মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোকে ইরানের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করা, তারপর ইরানের বিরুদ্ধে মিলিতভাবে যুদ্ধ করা, আর সেই যুদ্ধ করলে ইরান শেষ পর্যন্ত নিশ্চয়ই পরাস্ত হবে। তাই অনেক বিশ্লেষকই মনে করছে যে হতেও পারে এটা ডোনাল্ড ট্রাম্পের চাল, কিন্তু পদাতিকের পক্ষে আমরা দাবি করছি না, এই জোট মোটেই ইরান বিরোধী কোনো জোট নয়। সৌদি আরবের এখনো কোনো স্পর্ধা নেই যে সে ইরানের বিরুদ্ধে জোট তৈরি করবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে সৌদি আরব লোহিত সাগরকে মুক্ত করবার জন্য বাবাল মান্দাব দিয়ে, যাতে সৌদি আরবের তেল ভর্তি জাহাজ যাতে বাবাল মান্দাব পার হতে পারে, এই উদ্দেশ্যে একটি সামরিক জোট তৈরি করেছিল। যে 14টি রাষ্ট্র স্বাক্ষর করেছিল এই জোটে, তারা প্রত্যেকে বাড়ি ফিরে গিয়ে হাত তুলে দিয়েছে যে তারা ইরানের বিরুদ্ধে, হুথির বিরুদ্ধে কোনো সামরিক জোটে কাজ করবে না। মিশর তার মধ্যে অগ্রগণ্য, তাই সেই জোট কিন্তু পুরোপুরি ব্যর্থ। তাই বর্তমানে আরো একবার কি সৌদি আরব চেষ্টা করছে ইরানের বিরুদ্ধে চুক্তি করার? মোটেই না। কারণ বলছি আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প শেষবার ইরান যুদ্ধ থেকে যে পালিয়ে গেল মুরগির মতো, ট্রাম্প যে চিকেন আউট করলেন, কেন করলেন? ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি ধরে ধরে তিনি ফোন করেছিলেন বিদেশমন্ত্রীদের, কার? সৌদি আরবের বিদেশমন্ত্রীকে, তুরস্কের বিদেশমন্ত্রী হাকান ফিদানকে এবং পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনিরকে। এই তিন রাষ্ট্রকে যখন ফোন করা হলো ইরানের পক্ষে, তৎক্ষণাৎ এই তিন রাষ্ট্রের যারা রাষ্ট্রনায়ক তারা যোগাযোগ করলেন ডোনাল্ড ট্রাম্পকে যে কোনোভাবেই যেন ইরানে এখন বড়সড় আক্রমণ করা না হয়। যদি আক্রমণ করা হয় গোটা মধ্যপ্রাচ্যের জন্য তথা সৌদি আরবের জন্য সেটা অত্যন্ত বিপজ্জনক হবে। তাই ডোনাল্ড ট্রাম্প কিন্তু শেষ পর্যন্ত বাধ্য হলেন এই আক্রমণের সিদ্ধান্ত থেকে পিছু হটতে। তাই সৌদি আরব যখন ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে দিলেন না, তখন নিজেই ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবে, এটা মোটেই সম্ভব নয়। সুতরাং আমরা বলতে পারি যে সামরিক জোট তৈরি, এই জোট ইরানের বিরুদ্ধে জোট নয়। তাহলে কি এই জোট ইসরায়েলের বিরুদ্ধে জোট? মুসলিম বিশ্বের একমাত্র শত্রু যে ইসরায়েল রাষ্ট্র, যে ইসরায়েলের হাতে লক্ষ লক্ষ মুসলিম শহীদ হচ্ছেন, সেই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবে সৌদি আরব। সৌদি আরবের নেতৃত্বে এরদোয়ান এবং পাকিস্তান মিলিতভাবে মধ্যপ্রাচ্যের এই বিস্ফোরককে ধ্বংস করার জন্যই কি এই জোট তৈরি হচ্ছে? তবে আমাদের মত, এই জোট ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার শক্তি রাখে না, এমনকি ইচ্ছেও রাখে কিনা তা নিয়েও সন্দেহ আছে। কারণ বর্তমান সময়ে দাঁড়িয়েও
মোহাম্মদ বিন সালমানরা তাদের বাণিজ্যিক স্বার্থকে যতখানি গুরুত্ব দিয়েছে, ফিলিস্তিনিদের স্বার্থকে সেই মাত্রায় গুরুত্ব দেয়নি। কারণ আমেরিকাকে চাইলে সৌদি আরব অনেক আগেই ফিলিস্তিনিদের ওপর ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে সেই গণহত্যা থামাতে পারত। কারণ ইসরায়েলের সৈন্যবাহিনী গাজা ভূমিকে ধ্বংস করবার জন্য যে GBU-9 বোমা ব্যবহার করেছে, সমস্ত বোমাই আমেরিকার দেওয়া। আমেরিকার সঙ্গে সৌদি আরবের যখন এত গভীর সম্পর্ক, অনায়াসেই চাইলে সৌদি আরব আমেরিকাকে দিয়ে এই যুদ্ধ থামাতে পারত। সৌদি আরব সেই অবস্থান কিন্তু গ্রহণ করেনি। অপরদিকে এরদোয়ান, তুরস্কের এই শাসক, বড় বড় কথা বলেন, তিনি বড় বড় কথা বলতে ভালোবাসেন, কিন্তু একথাও আমরা জানি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাম্প্রতিক যে রিপোর্ট প্রকাশ করেছে তাতে জল জল করছে। তুরস্ক ইসরায়েলকে ধারাবাহিকভাবে বিপুল পরিমাণের সামরিক অস্ত্র বিক্রি করেছে, সোজা পথে না হলে বাঁকা পথেও বিক্রি করেছে এবং এখনো পর্যন্ত বিক্রি করছে। গাজা ভূমিতে যে ফিলিস্তিনিরা খুন হচ্ছেন, খুন করার কাজে ইসরায়েল যে অস্ত্র ব্যবহার করছে সেই অস্ত্রের একটা অংশ তুরস্ক থেকে আসে। তাই যে মুসলিম রাষ্ট্র ইসরায়েলকে অস্ত্র বিক্রি করে সেই রাষ্ট্র হঠাৎ করে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবে, এ কথা ভাবা মোটেই বুদ্ধিমানের পরিচয় হবে না। পাকিস্তানের প্রশ্ন যদি বলা হয়, না, পাকিস্তান ইসরায়েলকে কোনো অস্ত্র বিক্রি করে না, কিন্তু পাকিস্তান অর্থনৈতিকভাবে এবং দেশের আভ্যন্তরীণ রাজনীতিতে এত বেশি জেরবার এবং কোণঠাসা, তার পক্ষে কি বিদেশে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করা, আমেরিকার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা এই মুহূর্তে অন্তত কোনোভাবেই সম্ভব নয় শেহবাজ শরীফের জন্য। এর চাইতে যে আরো গুরুতর অপরাধ এই দেশগুলো পূর্বেই করে রেখেছে, তা হলো ডোনাল্ড ট্রাম্পের তৈরি করা বোর্ড অফ পিসের সদস্যপদ গ্রহণ করে সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান এই তিনটি রাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল গাজা ভূমিকে আমেরিকার কাছে বিক্রি করে দেওয়ার কাজে। তাই যারা গাজা ভূমিকে ডোনাল্ড ট্রাম্পের হাতে তুলে দিতে পারে, গাজাবাসীর কথাকে চিন্তা না করে তারা হঠাৎ করে আজ ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করবে গাজাবাসীর হয়ে, একথা বিশ্বাস করা ভীষণ কঠিন। দ্বিতীয়ত আল আকসা মসজিদ, যেটা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে যে আল আকসা মসজিদকে উদ্ধার করবে সৌদি আরব। ঘটনা আজকে প্রথম নয়। আল আকসা মসজিদকে আন্তর্জাতিক আইনকে গুড়িয়ে দিয়ে দখল করা, সেখানে নামাজ পড়তে যাওয়া মানুষকে খুন করা, অত্যাচার করা, এই কাজ কিন্তু সুদীর্ঘ কাল ধরে করে আসছে ইসরায়েলি IDF সেনারা। যদিও জর্ডন এই আল আকসা মসজিদের গার্জেন, সেই জর্ডনও ইসরায়েলের সঙ্গে গোপনে চুক্তি করে বসে রয়েছে। তারা আজকে যে ফুসফাস করছে সেটা কেবলমাত্র বিশ্ববাসীকে বোকা বানানোর খেলা, আসলে তারা ইসরায়েলের কৃতদাস। তাই জর্ডন এবং সৌদি আরব তাদের যে অবস্থান সেটা খুব ভিন্ন নয় ইসরায়েলের প্রশ্নে। তাই আমরা যে জোট তৈরি হচ্ছে, এই জোট ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে যাবে, তার জন্য ঐক্যবদ্ধ হচ্ছে, এ কথা বিশ্বাস করতে অন্তত পারছি না। স্বাভাবিকভাবে যে প্রশ্ন ওঠে, তাহলে এই জোটের লক্ষ্য কি? কেন এই জোট তৈরি হচ্ছে? আর কেনই বা বিশ্বের সকল মিডিয়া আজকের এই ঘটনাটাকে এত গুরুত্ব দিয়ে বিবেচনা করছে? তার প্রধান এবং অন্যতম কারণ এই জোটের পশ্চাতে সৌদি আরবের স্বার্থ, কোনো সন্দেহ নেই। আমেরিকা এতদিন ধরে মধ্যপ্রাচ্যে যে অপ্রতিরোধ্য সামরিক শক্তি ছিল, আজ তা আর নেই। ইরানের হাতে মার খেয়ে আমেরিকা তার নিজের ঘাঁটিগুলিকেই রক্ষা করতে পারছে না। এমনকি এই 5 মাসের যুদ্ধ লড়তে গিয়ে আমেরিকা তার নিজের সামরিক অস্ত্রই হারিয়ে ফেলেছে। তাকে রক্ষা করবার মতো ইন্টারসেপ্টর মিসাইল নেই, এমনকি আক্রমণ করবার মতো শর্ট রেঞ্জ সুপারসনিক মিসাইল পর্যন্ত ফুরিয়ে ফেলেছে আমেরিকা। নতুন করে এই সমস্ত অস্ত্র তৈরি করতে গেলে তার জন্যও আমেরিকার বেশ লম্বা চওড়া একটা সময় লাগবে। তাই যখন আমেরিকা নিজেই নিরাপদ নয় মধ্যপ্রাচ্যে, সে আর কি করে গ্যারান্টি দেবে সৌদি আরবের সুরক্ষার? তাই সৌদি আরব এই মুহূর্তে যেভাবে মার খাচ্ছে হুতির হাতে, সৌদি আরব চাইছে যে কোনো মূল্যে তার দেশকে সুরক্ষিত করবার জন্য পাকিস্তানের মতো সামরিক শক্তিধর রাষ্ট্রকে তার প্রয়োজন। এমনকি তুরস্ক এই মুহূর্তে যারা সামরিক প্রযুক্তিতে অনেকখানি উন্নতি করেছে, এমনকি নেটোর সঙ্গে কাজ করার ফলে তার দীর্ঘ সামরিক অভিজ্ঞতাও রয়েছে। তাই তুরস্ক এবং পাকিস্তানের মতো রাষ্ট্রগুলোকে পাশে পেয়ে সৌদি আরব এই মুহূর্তে বাঁচতে চাইছে, যখন আমেরিকার দেওয়া ছাতা ফুটো হয়ে গেছে। আমেরিকাকে কোনোভাবেই সৌদি আরব আর পুরোপুরি বিশ্বাস করতে পারছে না সামরিক প্রশ্নে যে আমেরিকা তাকে সুরক্ষা দিতে পারে পুরোটা। তাই প্ল্যান A, প্ল্যান B, আমেরিকাকে পুরোপুরি ছেড়ে দিচ্ছে না সৌদি আরব। পাশাপাশি একটা প্ল্যান B এর মতো সাপোর্ট, যাতে করে প্রয়োজনে আমেরিকা যদি ফলদায়ী না হয়, তাহলে বিকল্প হবে পাকিস্তান কিংবা তুরস্কের মতো সামরিক শক্তিগুলোকে কাজে লাগিয়েও সে যাতে টিকে থাকতে পারে, তার একটা চেষ্টা করছে সৌদি আরব। দ্বিতীয়ত পাকিস্তান ডুবতে থাকা একটা দেশ, দিনের ভারে ভারাক্রান্ত এবং ক্রমশ আভ্যন্তরীণ রাজনৈতিক কলহে একেবারে ডুবতে থাকা একটা দেশ। সেই দেশ সৌদি আরবের সঙ্গে চুক্তি করে বিপুল পরিমাণের অর্থনৈতিক লাভ পেতে চাইছে। ওদিকে রিসেপ তাইয়েপ এরদোয়ান, যার বিশ্বে ভাবমূর্তি খুব একটা ভালো নয়, কারণ ইসরায়েলের বিরুদ্ধে গরম গরম কথা বলার পরেও যখন এই রিপোর্ট প্রকাশ হয়েছে তারা ইসরায়েলকে অস্ত্র বিক্রি করছে, তাই নতুন করে বিশ্বের দরবারে, বিশেষ করে মুসলিম পৃথিবীতে ভাবমূর্তি উন্নত করবার জন্য সৌদি আরবের সঙ্গে চুক্তি করে একটা স্বপ্ন পূরণ করতে চাইছে রিসেপ তাইয়েপ এরদোয়ান।
তাই এই প্রতিটি রাষ্ট্রেরই নিজস্ব কিছু লক্ষ্য রয়েছে, যে লক্ষ্যে তারা একটা সামরিক জোট তৈরি করবার চেষ্টা করছে। তবে এই জোট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নয়, এই জোট ইরানের বিরুদ্ধে নয়, এই জোট ইসরায়েলের বিরুদ্ধে নয়। তবে আমাদের যেটা অনুমান, এমনকি বর্তমান সময়ে যদি তৃতীয়বার আবার ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধ না বাঁধে, যুদ্ধ বাঁধার আগে পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প বরং খুশি হচ্ছেন যে সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্ক তিনটি রাষ্ট্রই আমেরিকার অত্যন্ত নিকট বন্ধু, তারা এক ছাতার তলায় আসছে। তাই এই জোটকে ইরানের বিরুদ্ধে কোনোভাবে কাজে লাগানো যায় কিনা তার সব রকম চেষ্টা কিন্তু ডোনাল্ড ট্রাম্প চালিয়ে যাবেন, তাতে কোনো সন্দেহ নেই। তবে এতক্ষণ ধরে আমরা সব নেগেটিভ কথা বললাম যে এই জোট সত্যি সত্যি খুব একটা কার্যকরী হচ্ছে না মুসলিম বিশ্বের জন্য, সেটা কি তাই? না, এখানেও কিন্তু আমরা উল্টো কথা বলছি যে বর্তমান সময়ে দাঁড়িয়ে যদিও এই জোটকে নিষ্ফলা অকেজো মনে হচ্ছে, তবে দীর্ঘমেয়াদে এই জোট কিন্তু মুসলিম বিশ্বের জন্য সত্যি সত্যি কার্যকরী হলেও হতে পারে। কেমন? এই মুহূর্তে আমেরিকা ইতিমধ্যে ইরানের হাতে পরাস্ত, তৃতীয়বার যুদ্ধে আসার সম্ভাবনা প্রবল। যদি আবারও আমেরিকা ইরানের বিরুদ্ধে যুদ্ধে আসে এবং সেই যুদ্ধে আমেরিকা পরাস্ত হবে, সেটাও অগ্রিম লিখে দেওয়া যায়, বলে দেওয়া যায়। এই তৃতীয়বার আমেরিকার যুদ্ধে এসে যদি পরাস্ত হয়, তাহলে আর মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলি থাকবে না। আর মার্কিন সামরিক ঘাঁটি না থাকলে সৌদি আরবের মতো দেশগুলো কোথায় যাবে? তারা নিশ্চিতভাবেই ইরানকে তাদের গুরু বলে, নেতা বলে মেনে নিতে বাধ্য হবে এবং আড়ালে অবশ্যই চীন এবং রাশিয়া থাকবে। বাণিজ্যিক যুদ্ধে আমেরিকা ক্রমশ মাটি হারাচ্ছে চীনের কাছে। চীন অপ্রতিরোধ হয়ে উঠছে বিশ্বে বাণিজ্যিক এবং আর্থিক শক্তি হিসেবে। অপরদিকে রাশিয়ার সামরিক শক্তি নিয়ে কোনো প্রশ্ন নেই। তাই আগামী দিনে আইআরসি জোট, ইরান, রাশিয়া, চায়না জোটের কাছে এই মধ্যপ্রাচ্যের দেশগুলো বাধ্য হবে ঐক্যবদ্ধ হতে। তাই আমেরিকার পতন টুডে অর টুমোরো, আজ কিংবা কাল হবেই। আর আমেরিকার পতন হলেই ইরান যখন সুপার পাওয়ার হিসেবে আত্মপ্রকাশ করবে, সমস্ত মুসলিম দেশগুলো তখন একটি ছাতার তলায় আসবে এবং সেই দিন ইসরায়েলের পতন হবে। সেই দিন মধ্যপ্রাচ্যের এই দেশগুলো ঐক্যবদ্ধ হয়ে অন্তত শোষণমুক্ত অবস্থায় পশ্চিমী দুনিয়ার বিরুদ্ধে একটি শক্তিশালী অবস্থান গ্রহণ করতে পারবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই ছিল আমাদের বিস্তারিত সংবাদ। যদি আপনাদের কাছে এই তথ্যগুলো ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটু শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।